গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস জনম জনম পর্ব ৭। না, খাওয়া যায় না। আপনি এখন চলে যান তো। তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? মা ঘুমোচ্ছে, তাই দাঁড়িয়ে আছি। তুমি ঘুমাও কোথায়? ঘুমাবো আবার কোথায়? এখানে কি কেউ আমার জন্য বিছানা করে রেখেছে? সারা রাত জেগে থাকো? হুম। অনেকেই বারান্দায় চাদর পেতে ঘুমায়। আমি পারি না, ঘেন্না লাগে। বলতে বলতে এনাই হাই তুলল। বেচারির শরীর খারাপ হয়ে গেছে, ভেজা ভেজা চোখ, মুখ শুকিয়ে কেমন হয়ে গেছে। হিরোর মনটা মায়ে ভরে গেল। সে কোমল গলায় বলল, চা খাবে নাকি এনা? কি সব কথাবার্তা আপনার? এখানে চা খাবো কোথায়? এটা কি রেস্টুরেন্ট? হাসপাতালের গেটের ভিতর এক বুড়ো চা বিক্রি করছে। চা খেলে তোমার রাত জাগতে সুবিধা হবে। চলো না। এক কাপ চা খেলেই কি আপনি চলে যাবেন? চলে যাব না তো কি, আমাদের ফ্রেন্ডের অপারেশনের কি হলো খোঁজ খবর করে যেতে হবে। বিরাট সমস্যা বাসায়। আমার বড় বোন পালিয়ে চলে এসেছে, হেভি ক্রাইং হচ্ছে। আপনাদের বাসাটা তো অদ্ভুত, সবসময় কেউ পালিয়ে যাচ্ছে কিংবা পালিয়ে আসছে। হিরোয়ের উত্তর দিল না। তার বড় ভালো লাগছে রাতের বেলা এনাকে পাশে নিয়ে চা খাওয়া। এত আনন্দ সে রাখবে কোথায়? মেয়েটা যে তার দিকে তাকিয়ে কিরকম উইক, এই ঘটনায় তাও প্রমাণ হয়ে যাচ্ছে। এক কথায় চা খেতে চলল। এদিকে তার মার এখন তখন অবস্থা। মুখে অবশ্য এম এ সারাক্ষণই উল্টাপাল্টা বকছে। তা বলুক, এটা মেয়ে ছেলের ধর্ম। সোজা কথা সোজাসুজিভাবে বললে আর মেয়ে ছেলে রইল কই? চাই চুমুক দিয়ে আনা বলল, চাটা তো বেশ ভালো। হিরু দরাজ গলায় বলল, ভালো লাগলে আরেক কাপ চা খাও। এনা হেসে ফেলল। এত সুন্দর লাগলো মেয়েটার হাসি মুখ। আজ আবার শাড়ি পরেছে, ছাপা শাড়ি, পরীর মতো লাগছে দেখতে। আল্লাহ তাআলা মেয়েগুলোকে এত সুন্দর করে পাঠিয়েছেন কেন কে জানে। মেয়েদের সবই সুন্দর। আর রাগ করলেও ভালো লাগে। অ্যানার মুখ থেকে ভালোবাসার একটা কথা শুনতে ইচ্ছে করছে। অ্যানা, বলুন কি বলবেন? আমি নিজে চায়ের দোকান দিচ্ছি, ভেরি সুন। খুব ভালো। নাম একটা মনে মনে ঠিক করে রেখেছি, এখনো ফাইনাল করিনি। নাম হচ্ছে অ্যানা টি স্টল। অ্যানা চায়ে চুমুক দিচ্ছিল, হঠাৎ হাসি এসে যাওয়ায় ভীষণ খেল। হিরো অপ্রস্তুত গলায় বলল, হাসির কি হলো? কিছু হয়নি, এমনি হাসছি। পীর সাহেবের কথা মতো দিচ্ছি, পীর সাহেব বলে দিলেন। চায়ের দোকান দিতে বললেন? হুম। পীর সাহেবের কথা ছাড়া আপনি কিছুই করেন না? না। তাহলে ওনার কাছে আমি একদিন যাব। এটা উৎসাহিত হয়ে উঠল, উৎসাহটা প্রকাশ করল না। মেয়েটা ঠাট্টা করছে কিনা বুঝতে পারল না। ঠাট্টা হবারই সম্ভাবনা। ওনার কাছে সিগারেটের প্যাকেট নিয়ে যেতে হবে, তাই না? হুম। টাকা পয়সা নেন না, টাকা পয়সা ওনার কাছে তেজপাতা। দিনে প্যাকেট সিগারেট পান? অনেক। ৩০, ৪০, ৫০। একটা মানুষকে এত সিগারেট খেতে পারে? কিন্তু সাবধান হয়ে গেল। প্রশ্ন কোন দিকে যাচ্ছে বুঝতে পারল না। এ মেয়ে বড়ই ধুরন্ধর। এ মেয়েকে বিয়ে করলে জীবনটা শেষ হয়ে যাবে। হ্যানা বলল, আপনার পীর সাহেব এসব সিগারেট বাজারে বেচে দেয়। এখন বুঝলেন ব্যাপারটা? ৫০ প্যাকেট সিগারেট একটা লোক খেতে পারে না, তাই না? পীর ফকির সম্বন্ধে সাবধানে কথা বলবে না, কনফার্ট করে বদদোয়া লেগে যাবে। লাগুক। অ্যানা চায়ের কাপ নামিয়ে রাখল। হিরুর বুক ছ্যাদ করে উঠল। এখন নিশ্চয়ই অ্যানা চলে যাবে। ইস, আরো খানিকক্ষণ যদি আটকে রাখা যেত। অ্যানা গেল না, দাঁড়িয়ে রইল। তারও সম্ভবত রুগ্ন মায়ের পাশে সারাক্ষণ থাকতে ভালো লাগে না। আপনার চায়ের দোকান কবে স্টার্ট হচ্ছে? শিগগিরই। ক্যাপিটালের অভাবে আটকা পড়ে আছে। ১,৫০০ টাকা পেলেই ধা করে বেরিয়ে যেতাম। টাকা জোগাড় হচ্ছে না? হয়ে যাবে। পীর সাহেব বলে দিয়েছেন, ওই নিয়ে চিন্তা করি না। আপনি এত বোকা কেন? হিরো আহত চোখে তাকিয়ে রইল। রাগ হবার কথা, কিন্তু রাগ লাগছে না। মনটা খারাপ হয়ে গেছে, চোখে পানি এসে গেছে। অ্যানা বোধহয় ব্যাপারটা টের পেল। সে কোমল গলায় বলল, আরেক কাপ চা খাবো। হিরোর মন খারাপ ভাবটা সঙ্গে সঙ্গে কেটে গেল। সে মনে মনে বলল, অসাধারণ মেয়ে, অসাধারণ। এ মেয়ে পাশে থাকলে চোখ বন্ধ করে সমুদ্রে ঝাঁপ দেওয়া যায়, বাঘের মুখের ভেতর মাথা ঢুকিয়ে দেওয়া যায়।
এনা চায়ে চুমুক দিয়ে বলল, আপনাকে একটা কথা বলবো। কি কথা? আমার বিয়ে হয়ে যাচ্ছে। কি বলছো এসব? মার খুব ইচ্ছা মরবার আগে মেয়ের বিয়ে দিয়ে দেখতে চান। তোমার বড় বোনেরই তো বিয়ে আসেনি। ওদের সম্বন্ধ আসে না, আমার এসেছে। ছেলে আরব বাংলাদেশ ব্যাংকে কাজ করে, অফিসার, বড় অফিসার। আগে একটা বিয়ে হয়েছিল, বউ মরে গেছে। ছেলে বলে কিছু নেই। এসব পাগলামে চিন্তা একদম করবে না। স্টপ, কমপ্লিট স্টপ। এনা তরল গলায় বললেন, কষ্ট করতে ভালো লাগে না। বড়লোকের বউ হতে ইচ্ছা করে। রোজ গাড়ি করে ঘুরবো। ঠাট্টা করছো, তাই না? ঠাট্টা ভাবলে ঠাট্টা। আমি এখন যাচ্ছি। মার বোধহয় ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে আমাকে না দেখলে পাগলের মতো হয়ে যায়। বিয়ের ব্যাপারটা ঠাট্টা না সত্যি? ঠাট্টা ভাবলে ঠাট্টা, সত্যি ভাবলে সত্যি। এনা চায়ের কাপ রেখে শাড়ির আঁচলে ঠোঁট মুছল। হিরোর দিকে না তাকিয়ে বলল, যাই। হিরো কিছুই বলতে পারল না। তার মনে হলো সে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না। যতটা বাতাস তার দুই ফুসফুসের জন্য দরকার, ততটা বাতাস এখন নেই। চায়ের বুড়ো দোকানদারের সামনে হিরো দাঁড়িয়ে রইল, নড়ল না। তার কেবলই মনে হচ্ছে এক্ষুনি এনা নেমে এসে বলবে, আপনার সঙ্গে তামাশা করছিলাম, আপনি এমন বোকা কেন? বাকি খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে তারপর নামবে। অপেক্ষা করতে করতে রাত 11টা বাজল, এনা নামল না। চায়ের দোকানদার এক সময় বলল, আর কত চা খাইবেন, বাড়ির যান। চা বেশি খাওয়া ঠিক না। ভাইজান, আপনার চা হয়েছে 13টা, আপনার 11টা, আপাত 2টা, 13 টাকা পাওনা। হিরো টাকা বের করে দিল। হাসপাতালের গেট পার হয়ে খোলা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একজন রিক্সাওয়ালা বলল, স্যার, ভাড়া যাবেন? সে বিনা বাক্য ব্যয়ে রিকশায় উঠে বসল। পরক্ষণে নরম গলায় বলল, না, আমি যাব না। ভাই, আপনি কিছু মনে করবেন না, এক্সকিউজ করে দেন। রিকশায় উঠেই তার মনে হয়েছে এনা নেমে এসে তাকে না দেখে ফিরে যাচ্ছে। তার চেয়েও বড় কথা, এনার মার যদি রাতে ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে তো বেচারি বিরাট প্রবলেমে পড়বে। এনা তাকে যাই বলুক, রাতটা তার থেকে যাওয়াই উচিত। হিরো দ্বিতীয়বার ফিমেল ওয়ার্ডে ঢুকতে পারল না। কলাপসেবল গেট অবশ্য খোলা। দুজন দারোয়ান সেখানে বসে আছে। তারা পাস না দেখে কাউকে ছাড়বে না। রেসিডেন্ট ফিজিশিয়ান ডিউটিতে আছেন, তিনি খুবই কড়ালোক। পাস ছাড়া কাউকে দেখলে তাদের চাকরি চলে যাবে। হিরো রাত 1টার দিকে হেঁটে হেঁটে বাড়ি ফিরল। সারা রাত প্রতিজ্ঞা করতে করতে এলো, এই জীবনে মেয়ে ছেলের সঙ্গে সে কোনো কথা বলবে না। মেয়ে ছেলের সঙ্গে কথা বলার চেয়ে কাঁচা গু খাওয়া ভালো। অরু বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে বসল। ঠান্ডা হাওয়া দিচ্ছে। অরুর চোখ আবার ভিজে উঠতে শুরু করলো। বড় খারাপ লাগছে। সুমনের জন্য বুকের মাঝখানে সন্ধ্যা থেকেই যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণা এখন তীব্র হয়ে তাকে অভিভূত করে দিচ্ছে। সুমনের বয়সটি, এ বয়সেই সে সব কথা বলতে পারে। 3টা ছড়া জানে। তালগাছ ছড়াটা বলার সময় কেমন এক পায়ে দাঁড়িয়ে থাকে। পুরো ছড়াটা সে এক পায়ে দাঁড়িয়ে বলতে চেষ্টা করে। শেষ পর্যন্ত অবশ্য পারে না, ধূপ করে পড়ে যায়। তখন ছলো চোখে বলে, আম্মা, তালগাছ ব্যথা দেয়। ওরকে তখন বলতে হয়, আহারে ময়না সোনা। দিনের মধ্যে কতবার যে সে ধূপ করে এসে তার কোলে বসবে, মিষ্টি মিষ্টি গলায় বলবে, আদল খাও মা, আদল খাও। তখন ওরুকে হামহুম করে আদর খাওয়ার ভঙ্গি করতে হয়। আর হেসে লুটিপুটি খায় সুমন। হাসির মধ্যে সুমন বলে, আরো আদর খাও মা, আরো আদর খাও। তুমি বড় বিরক্ত করছো সোনামণি, এখন যাও খেলা করো। না মা, তুমি আদর খাও। সুমনের ছোট হলো রিমন, বয়স 1.5 বছর। এমন শান্ত বাচ্চা এ পৃথিবী তার জন্মেছে বলে অরুর মনে হয় না। খিদে পেলেও কাঁদবে না, মুখে চুপচুপ শব্দ করতে থাকবে। একবার খাইয়ে দিলে হাত পা এলিয়ে ঘুমাবে, কিংবা নিজের মনে খেলা করবে। বিছানায় 4 জনের একসঙ্গে শোয়ার জায়গা হয় না। সুমন ঘুমায় তার দাদির সঙ্গে। রাতের বেলা চুপি চুপি উঠে এসে অরুর পায়ের কাছে গুটিসুটি মেরে পড়ে থাকে। একদিন দুদিন না, এ কাণ্ড হয় রোজ রাতে। আজ বেচারা কার সঙ্গে ঘুমিয়েছে? ঘুম ভেঙে সে কি অরুকে খুঁজছে না? অরুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিথি এসে অরুর সামনে দাঁড়ালো, কোমল গলায় বলল, আপা।
ওরু চোখ তুলে তাকালো, কিছু বলল না। সে কান্না থামাতে চেষ্টা করছে, পারছে না। কান্না বন্যার জলের মতো, বাদ দিতে চেষ্টা করলেই যেন বড় বেশি ফুলে ওঠে। এসো আপা, বিছানায় শুয়ে শুয়ে গল্প করি। ওরু ধরা গলায় বলল, সুমনের জন্য মনটা ভেঙে যাচ্ছে রে তিথি। এসো আপা, বসো। খুব খারাপ লাগলে ফিরে যাও। না রে, ফিরে যাওয়া যাবে না। তুমি এখানে থাকলে তুমি যে কষ্ট পাবে, তার চেয়ে বেশি কষ্ট কি দুলাভাইয়ের ওখানে? ওখানে তো তোমার সুমন রিমন আছে, এখানে কে আছে? আমরা তোমার কেউ না আপা। এসো, ঘুমোতে এসো। ওর উঠে এলো। সে এখন শান্ত, এখন আর কাঁদছে না। কাদারও হয়তো সীমা আছে। সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। সে শুয়েছে তিথির সঙ্গে। কিছুক্ষণ শুয়ে থাকে, আবার উঠে বসে। খাট থেকে নেমে বারান্দায় যায়, জলচৌকির উপর গিয়ে বসে। তিথি একসময় বলল, বড় বিরক্ত করছো আপা, ঘুম আসছে না। চুপচাপ শুয়ে থাকো, ছটফট করে লাভ হবে কিছু? ও রুক্ষীণ গলায় বলল, এখানে এসে ভুল করেছি তাই না? ভুল করেছ কি শুদ্ধ করেছ তা জানি না, কোনটা ভুল কোনটা ভুল না তা এখন আর আমি জানি না। তোরা সবাই বদলে গেছিস। তিথি তরল গলায় হেসে উঠল। ওরও তীক্ষ্ণ গলায় বলল, হাসিস কেন? সিরিয়াস সিরিয়াস সময়ে আমার কেন জানি হাসি আসে। তোর সম্পর্কে যেসব শুনি সেগুলো কি সত্য? কি শোনো? ওরও চুপ করে রইল। তিথি বলল, মুখে আনতে লজ্জা লাগছে তাই না? তোমার কি আমার সঙ্গে ঘুমোতে ঘেন্না লাগছে? ঘেন্না লাগলে মায়ের সঙ্গে ঘুমাও। যা শুনেছি সবই তাহলে সত্যি? হ্যাঁ, সত্যি। বলতে তো লজ্জা লাগলো না? না। আমি হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। না, মরতে না। এই যে এত যন্ত্রণার মাঝ দিয়ে তুমি যাচ্ছ, তুমি কি গলায় দড়ি দিয়েছ? দাওনি। বাঁচার চেষ্টা করেছ? করছো না? অরু ক্ষীণ গলায় বলল, বাচ্চা দুটার জন্য বেঁচে আছি নয়তো কবেই। তিথি আবার হেসে উঠল। অরু বলল, হাসিস না? আচ্ছা যাও, হাসব না। তুমি ঘুমোবার চেষ্টা কর। ঘুম আসছে না। আমার কাছে ঘুমের ওষুধ আছে, খাবে? মাঝে মাঝে আমি খাই। দুটা আস্ত বোতল আছে, একটাতে ৩২টা করে ট্যাবলেট। এর ১৫টা খেলেই ঘুম হবে, খুব আনন্দে। খাবে আপা? ওরু কাঁদো কাঁদো গলায় বলল, ঠাট্টা করছিস তিথি? আমার এই অবস্থায় তুই ঠাট্টা করতে পারিস? হ্যাঁ পারি। আমি যে কি পরিমাণ বদলে গেছি তুমি কল্পনাও করতে পারবে না। তুই তুই আমাকে ফিরে যেতে বলছিস? বলছি। একটা ব্যাপার শুধু তোকে বলি, তারপর যদি তোর মনে হয় আমার চলে যাওয়াই ভালো, চলে যান। বেশ তো বলো। ওরও কিছু বলল না, চুপ করে রইল। তিথি বলল, বলতে যদি তোমার খারাপ লাগে তাহলে বলার দরকার নেই। খারাপ লাগবে কেন? খারাপ লাগবে না? তুই শোন, কোনো একজনকে বলা দরকার। কাকে বলবো বল? আমার বলার কেউ নেই। অরু খানিকক্ষণের জন্য থামল, তারপর নিচু গলায় বলতে লাগলো, তো দুলাভাই যে খুব নামাজি মানুষ তা তো তুই জানিস। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজ ভোরবেলা আধ ঘন্টা কোরআন শরীফ পড়ে। রাতের বেলা সে কখনো স্বামী স্ত্রীর ব্যাপারটাই যাবে না, কারণ তাতে তার শরীর অপবিত্র হবে, গোসল করতে হবে, নয়তো ফজরের নামাজ হবে না। কাজেই সে ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফ শেষ করে আমার ঘুম ভাঙাবে। দিনের পর দিন এই যন্ত্রণা। শারীরিক সম্পর্কের মধ্যে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? তুই কি আমার যন্ত্রণা বুঝতে পারছিস তিথি? পারছি। আর শুনবি? না। তিথি দু হাতে বোনকে জড়িয়ে ধইল। দীর্ঘ সময় বসে রইল চুপচাপ। এক সময় বলল, বাচ্চা দুটাকে ছেড়ে আমি থাকতে পারবো না রে তিথি, আমি কাল সকালে চলে যাব। তিথি কিছু বলল না। অনেকদিন পর তার কান্না পাচ্ছে। অনেক অনেক দিন পর। ফরিদা তীক্ষ্ণ গলায় বললে, কে? দরজার পাশ থেকে কে যেন সরে গেল। ফরিদা বললেন, ভেতরে এসো অজন্তা। অজন্তা ভয়ে ভয়ে ভিতরে ঢুকল। তার গায়ে স্কুলের পোশাক, হাতে বই খাতা এবং পানির ফ্লাক্স। ফরিদা বলল, স্কুলে যাচ্ছ? অজন্তা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাকে সে খুব ভয় পায়। তুমি আর একটু কাছে এসো তো, তোমাকে
ভালো করে দেখি। অজন্তা পায়ে পায়ে এগিয়ে গেল। ফরিদা বললেন, তুমি আগের চেয়ে লম্বা হয়েছ, তাই না? হুম। কত লম্বা হয়েছ জানো? ভেবেছ কখনো? না। তাহলে বুঝলে কিভাবে লম্বা হয়েছ? জামাটা ছোট হয়েছে। তাই তো, জামা ছোট হয়েছে। আজ তোমার বাবাকে বলবে কাপড় কিনে যেন দর্জির দোকানে দিয়ে আসে। আচ্ছা, তুমি কি স্কুলে যাবার আগে রোজই আমার দরজার কাছে দাঁড়িয়ে থাকো? অজন্ত জবাব দিল না, মাথা নিচু করে ফেলল। আমি বেঁচে আছি কিনা তাই দেখো, ঠিক না? অজন্তা কথা বলল না, মাথাও তুলল না। তার খুব অস্বস্তি লাগছে। মাকে কেন জানি তার একই সঙ্গে ভয় লাগে এবং ভালো লাগে। ফরিদা বললেন, আমি আরো মাসখানেক বেঁচে থাকব। অজন্তা এবার চোখ তুলে তাকালো। তার চোখে স্পষ্ট সংঘাত ছায়া। ফরিদা বললেন, তোমাকে আগে আগে বললাম যাতে মনে মনে তৈরি হতে পারো। এখন যাও। অজন্তা দরজা পর্যন্ত যেতেই ফরিদা বললেন, তোমার বাবাকে বলবে আজ সে যেন তোমাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসে। তার সঙ্গে কিছু জরুরি কথা আছে, বলবে মনে করে। আর নিচে খটখট শব্দ হচ্ছে, কিসের দেখো তো? শব্দ আমার সহ্য হয় না, তবু সবাই মিলে এত শব্দ করে। ফরিদা চোখ বন্ধ করে শ্বাস ফেললেন। দবির সাহেবের খুব অস্বস্তি হচ্ছে। ফরিদা তাকে কি বলতে চায় এটা তিনি ঠিক আজ করতে পারছেন না। তিনি মেয়েকে কয়েকবারই জিজ্ঞেস করলেন, সে কি বলেছে জরুরি কথা? অজন্তা বলল, হুম, কি এমন জরুরি কথা তা তো বুঝলাম না। অজন্তা বলল, বাবা, তুমি কি মাকে ভয় পাও? দবির সাহেব লজ্জা পেয়ে গেলেন। ভয় পান না এত বড় মিথ্যা মেয়েকে সরাসরি বলতে পারেন না। তার এই মেয়ে খুব বুদ্ধিমতী হয়েছে। অজন্তাকে স্কুলে নামিয়ে চিন্তিত মুখে দবির সাহেব বাসার দিকে রওনা হলেন। তার কেবলই মনে হতে লাগলো ফরিদা নিশ্চয়ই তিথির কথা তুলবে। তিথি প্রসঙ্গে ফরিদা এখন পর্যন্ত তাকে কিছুই বলেনি, যদিও তিনি নিজ থেকে হড়বড় করে অনেক কিছু বলেছেন। ফরিদা চোখ বড় বড় করে শুনেছে, কিছুই বলেনি। এটা ফরিদার স্বভাব। কোনো একটা ঘটনা ঘটে যাবার অনেকদিন পর ফরিদা সেই প্রসঙ্গে কথা বলবে। মনে হয় দীর্ঘদিন সে ঘটনা নিয়ে চিন্তা ভাবনা করে, একসময় স্থির সিদ্ধান্তে আসে, তখন কথা বলে। আজও কি সে কোনো সিদ্ধান্তে এসেছে? আসবো ফরিদা। ফরিদা হেসে ফেলে বললেন, আমার ঘরে আসতে তো আগে কখনো অনুমতি নিতে না, আজ নিচ্ছ কেন? এসো, বসো। দবিরউদ্দিন শুকনো গলায় বললেন, তোমার শরীর কেমন? ভালোই, খুবই ভালো। দবিরউদ্দিন চিন্তিত মুখে ফরিদাকে লক্ষ্য করলেন। আজ তাকে অন্যরকম দেখাচ্ছে। চোখে মুখে অস্বাভাবিক এক উজ্জ্বলতা। ফরিদা বললেন, আমি আর মাসখানেক আছি। কি বললে বুঝলাম না। আমি আর মাসখানেক তোমাকে বিরক্ত করব, তারপর তোমার মুক্তি। দবিরউদ্দিন অস্পষ্ট স্বরে বললেন, কি যে বলো তুমি? ফরিদা তীক্ষ্ণ গলায় বললে, এখন পর্যন্ত আমি কি তোমাকে কখনো আজে বাজে কিছু বলেছি? দবিরউদ্দিন হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। ফরিদা মৃদু হাসলেন। পর মুহূর্তেই হাসি গিলে ফেলে বললেন, কি করে বুঝলাম ১ মাস আছি তা তো জিজ্ঞেস করলে না? কি করে বুঝলে? আমার ২ বান্ধবীর কথা তোমাকে বলেছি না? কাল শেষ রাতে তারা আমার ঘরে এসেছিল, এসে বসল আমার পায়ের কাছে। তখন রাত ৪:১০। আমার মনে আছে, ওরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি ঘড়ি দেখলাম। ওরা বলল, ফরিদা, তোকে ছাড়া আমাদের কেমন জানি একলা একলা লাগে।
তুই চলে আয়, আমরা তোকে নিতে এসেছি। আমি বললাম, আমার নিজেরও এখানে থাকতে আর ভালো লাগছে না। তোরা এসেছিস, ভালোই হয়েছে। তবে এখানকার কাজকর্ম গুছিয়ে তারপর যাব। তোরা 1 মাস পরে আয়। তারা বলল, আচ্ছা। দবিরউদ্দিন বললেন, এইসব হচ্ছে স্বপ্ন। স্বপ্নে মানুষ কত কিছু দেখে। স্বপ্ন নিয়ে মাথা ঘামানো ঠিক না। তুমি সব সময় বাজে কথা বলো। আমি কি বলছি শোনো, এটা স্বপ্ন না। আচ্ছা বেশ, স্বপ্ন না। আমি আমার মেয়েটার জন্য চিন্তা করি। আমি মারা যাবার পর সে খুব কষ্টে পড়বে। কষ্ট পড়বে না। ওকে আমি কি পরিমাণ ভালোবাসি এটা তুমি জানো না? জানি, জানবো না কেন? তুমি অজন্তার নামে এই বাড়িটা লিখে দাও। দলিল টলিল করবে, মিউটেশন করবে, সব ঝামেলা 1 মাসের মধ্যে শেষ করবে। তার কোনো দরকার আছে? না থাকলে বলছি কেন? তুমি যা চাও তাই হবে। ফরিদা চোখ বন্ধ করে ফেললেন। এতক্ষণ একনাগাড়ে কথা বলে তিনি সম্ভবত ক্লান্ত হয়ে পড়েছিলেন। চোখ মেললেন অনেকক্ষণ পরে। দবিরউদ্দিন বললেন, আমি কি এখন চলে যাব? জরুরি কিছু কাজ ছিল। আর খানিকক্ষণ বসো, তোমাকে আরো একটা কথা বলা প্রয়োজন। আজ বলেই ফেলি। বলো। তিথিকে নিয়ে তুমি যে বের হয়েছিলে, এতে আমি রাগ করিনি। মানুষ ফেরেশতা নয়। দিনের পর দিন তুমি একা কাটিয়েছ। শরীরের একটা দাবি তো আছে। আমি কিছু মনে করিনি। তিথির সঙ্গে কথা বলা ছাড়া আমি জানি, তবে কথা বলার বাইরে কিছু হলেও কোনো ক্ষতি ছিল না। এ ব্যাপারটা আমারই দেখা উচিত ছিল, দেখতে পারিনি। দবিরউদ্দিন ক্ষীণ গলায় বললে, এই প্রসঙ্গ থাক। থাকবে কেন? লজ্জা পাচ্ছ? হুম, লজ্জার কিছু নেই। তুমি তাকে নিয়ে বের হতে যদি লজ্জা না পাও, কথা বললে লজ্জা পাবে কেন? তাছাড়া তোমাকে লজ্জা দেবার জন্যও বলছি না। ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত, তাই আলোচনা করছি। বেশ, আলোচনা করো। দবিরউদ্দিন মাথা নিচু করে ফেললেন। ফরিদা এই দৃশ্য দেখে কেন জানি হেসে ফেললেন। তুমি কি আমাকে পাশ ফিরিয়ে দিবে? এখন আর নিজে নিজে পাশ ফিরাতে পারছি না। দবিরউদ্দিন স্ত্রীকে পাশ ফিরিয়ে দিলেন। ফরিদা বললেন, তুমি যখন লজ্জা পাচ্ছ, তখন ওই প্রসঙ্গ থাক। তোমাকে লজ্জা দিতে ইচ্ছে করছে না, বরং অন্য একটা প্রসঙ্গে কথা বলি। বলো। আমি সংসারের খরচ থেকে কিছু টাকা আলাদা করে রাখতাম। এটা তুমি নিশ্চয়ই জানো। জানি। পরশু হিসেব করলাম, আমার ধারণা ছিল অনেক টাকা হয়েছে। আসলে অনেক হয়নি, অল্পই জমেছে। তোমার টাকার দরকার থাকলে বলো, আমি তোমাকে দিচ্ছি। কথা শেষ করার আগে তুমি কথা বলো কেন? বড় বিরক্ত লাগে। যা বলছিলাম শোনো, আমি পরশুদিন দেখি মাত্র 11,333 টাকা জমেছে। এই টাকাটা দিয়ে কি কি করা যায় বলো তো? কি করতে চাও? সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারলে কি তোমাকে জিজ্ঞেস করতাম? অজন্তাকে দিয়ে দাও। না, ওকে যা দেবার তুমিই দিবে। আমি এই টাকাটা তিথিকে দিয়ে দিতে চাই। দবিরউদ্দিন এ কথায় তেমন বিস্মিত হলেন না। তার কেন যেন মনে হচ্ছিল ফরিদা এই কাজটি করুক। তিনি বললেন, ও তোমার টাকা নেবে না। কেন নেবে না? তা জানি না, তবে যে নেবে না এইটুকুই জানি।
আমারও তাই ধারণা। তবে ও যেন নেয় সেই ব্যবস্থা সহজেই করা যায়। কিভাবে? আমি মরবার পর তুমি যদি তাকে বলো টাকাটা আমি তার জন্য রেখে গেছি, তাহলে সে একটা সমস্যায় পড়বে। জীবিত মানুষের কথা আমরা অগ্রাহ্য করতে পারি, মৃত মানুষের কথা পারি না। তাছাড়া আমি তাকে একটি চিঠিও লিখে যাব। তুমি খুব দামি কিছু কাগজ এনো তো। দামি কাগজ লাগবে কেন? চিঠিটা শেষ চিঠিটা দামি কাগজে লিখতে ইচ্ছে করছে। বেশ, আনবো দামি কাগজ। এখন তাহলে উঠি। না, আর একটু বসো। ফরিদা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। দবিরউদ্দিন অস্বস্তি বোধ করছেন। তার কাছে ফরিদার দৃষ্টি খুব স্বাভাবিক মনে হচ্ছে না। তার চোখ তো এত উজ্জ্বল কখনো ছিল না। ফরিদা বললেন, চিঠিটা লিখব কি করে বলো তো? আমি তো হাতই নিতে পারি না। আমি লিখে দিব। ফরিদা হাসলেন। প্রথমে মৃদুস্বরে, পরক্ষণে সেই হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। দবিরউদ্দিন হাসির কারণটা ধরতে পারলেন না। তার কাছে মনে হচ্ছে হাসি স্বাভাবিক মানুষের হাসি না, অসুস্থ মানুষের হাসি। ফরিদা বললেন, তুমি আবার হাতটা একটু ধরো তো, দেখি কিভাবে হাত ধরো। কি বললে? আমার হাতটা একটু ধরো। দবিরউদ্দিন ফরিদার হাতে হাত রাখলেন। রোগশীর্ণ পাণ্ডুর হাত, নীল শিরাগুলি পর্যন্ত ফুটে রয়েছে। ফরিদা অস্পষ্ট স্বরে বললেন, কারণে অকারণে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি কিছু মনে করো না। ফরিদার চোখ দিয়ে জল পড়তে লাগল। টুকু অরুকে ফিরিয়ে দিতে যাচ্ছে। যাচ্ছে বাসে। অরু বসার জায়গা পেয়েছে। টুকু তার পাশেই হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে। অরু বলল, টুকু, তুই আমার কোলে বস। টুকু খুব লজ্জা পেল। কারো কোলে বসে যাবার বয়স কি তার আছে? তার বয়স বাড়ছে, এই কথাটা কারোরই মনে থাকে না। টুকুর প্যান্টের পকেটে স্টার সিগারেটের প্যাকেটে 3টা সিগারেট পর্যন্ত আছে। এ খবর জানতে পারলে আপার নিশ্চয়ই খুব মন খারাপ হবে। দাউদকান্দিতে পৌঁছাবার পর টুকু বসার জায়গা পেল। অরুর পাশের বৃদ্ধা নেমে গেছেন। অরু বলল, তুই জানালার পাশে বসবি টুকু। না। আয় না বস, সুন্দর দেখতে দেখতে যাবি। তুমি দেখতে দেখতে যাও। আপার দিকে তাকাতে টুকুর বড় ভালো লাগছে। ফিরে যাবার আনন্দে আপার চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে, কেমন ছটফট করছে। আনন্দ ধরে রাখতে পারছে না। অরু নিচু গলায় বলল, টুকু, তোর কি মনে হয় আমাদের দেখলে তোর দুলাভাই রাগারাগি করবে? জানি না আপা। কিছু তো করবেই। পুরুষ মানুষের এমনিতেই রাগ বেশি থাকে। তোকে হয়তো কিছু বকাঝকা দিবে, তুই কিছু মনে করিস না। আমি কিছু মনে করি না। মনে না করাই ভালো। এত কিছু মনে পুষলে সংসার চলে না। কথা বলো না আপা, সবাই শুনছে। ওরু চুপ করে গেল, কিন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। ফিসফিস করে বলল, সুমন আমাকে দেখলে কি করবে আন্দাজ কত? টুকু জবাব দিল না। অরু বলল, প্রথমে এরকম ভান করবে যেন আমাকে চিনতে পারছে না। এই ওর স্বভাব। তার বাবা একবার 3 দিনের জন্য বাইরে গিয়েছিল। ফিরে আসার পর সুমন এমন ভাব করেছে যেন বাবাকে চেনে না, অথচ ঠিকই চিনছে। রিমন আবার ঠিক তার উল্টো। শব্দ পেলেই ঝাঁপ দিয়ে কোলে পড়বে। আহা, চুপচাপ বসো তো। রিমনের শার্টটা ছোটই হয় কিনা কে জানে। সুমনের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, আর রিমনের জন্য শার্ট একটু বড় কেনার দরকার ছিল। ওদের কাপড়গুলো তুই দেখেছিস? না। দেখবি। এখন দেখব না আপা। আর তুমি এত কথা বলছো কেন? কেউ তো আর শুনতে পাচ্ছে না, ফিসফিস করে বলছি। চুপচাপ বসে থাকো তো আপা, ঘুমোবার চেষ্টা করো। দুর্বোকা, বাসে কেউ ঘুমায়? আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস জনম জনম, পর্ব 7। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্প সওদাগর চ্যানেলে চোখ রাখুন।